আচ্ছা, এখন মেবি সাবটাইটেল আসার কথা না। সাবটাইটেল তো আমার এখানে বন্ধই আছে। এখন কি সাবটাইটেল আসে? আমার কথায় কি সাবটাইটেল আসে একটু জানাবেন। আমার এই দিক থেকে বন্ধ আছে, কারো যদি সাবটাইটেল আসে আপনার নিজের এখান থেকে নিচ থেকে আহ, বন্ধ করে নেবেন। সাবটাইটেল হলো আমি বাংলায় কথা বলতেছি, ওইটারে ট্রান্সলেট করে ইংলিশে লেখা আসবে নিচে, হেডিং হিসেবে লেখা আসবে যে আমি কি বলতেছি, ইংলিশে লেখা আসে, এটি সাবটাইটেল। আর গুগল মিটের মধ্যে স্ক্রিন কিন্তু প্রথমে বড় হয় না, এটাকে কিন্তু বড় করে নিতে হয়। সুতরাং আমি আশা করবো যে আপনারা স্ক্রিনটা বড় করে নেবেন। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা দেখাইছিলাম যে আমি আসলে ওই ওই কোডিং গুলা কইরা আমার একটা গ্রাফিক্যাল কন্টেন্ট দাঁড় করাইছি। ইন্টারনেটেও সেম, আমি আমার এরকম কোডিং থাকবে, আমার যদি কিছু থাকে, যেমন আমি যদি একটা ওয়েবসাইটে ঢুকি, nazmulfashion.com আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, ওনাদের ওয়েবসাইট গুলা আমরা মেনটেন করি, পাশাপাশি টুকটাক কাজ করি। এখন এইখানে যে লোগো আছে, ইমেজ গুলা ব্যতীত যে ডিজাইন গুলা আছে, কালার গুলা আছে, টেক্সট গুলা আছে, সবকিছু কিন্তু কোডিং, র কোডিং। এগুলো যখন ভাঙবো, মানে এগুলা ভাঙার পরে একদম র কোডিং আসবে, এই যে আমার সামনে কিন্তু সব চলে আসছে। ওইগুলো আমি নিয়ে আরেক জায়গায় বসাই দিব, বসাই দিলে কিন্তু মোটামুটি এরকম মানের একটা গ্রাফিক্যাল কন্টেন্ট চলে আসবে। ঠিক আছে, এই যে এরকম একটা গ্রাফিক্যাল কন্টেন্ট চলে আসবে। সুতরাং ইন্টারনেট এবং ওয়েবসাইটের জগতে যা কিছু আছে সব র কোডিং। কোডিং ব্যতীত ইন্টারনেটে কোনো কিছু নেই। আমি যতই ফিচারের কথা বলি, যত এআই এর কথা বলি, সবাই কোডিং করে, সবার ব্যাকএন্ডে থাকে কোডিং। ঠিক আছে, এই যে কোডিং, ওয়েবসাইটের একটা ফাইল হয়তো এইচটিএমএল, সিএসএস বা জাভাস্ক্রিপ্ট, ওইটাকেই যখন আমরা ওয়েব ব্রাউজারের মাধ্যমে দেখি, এটাকে আসলে একটা ওয়েবসাইট বলে। এটা একটা সার্ভারে এই কোডিং গুলা রাখা আছে। ওইটা আমার আমি চালাইতেছি মেবি মাইক্রোসফট ইটস বা মজিলা ফায়ারবক্স হোক বা ক্রোম হোক, এর মাধ্যমে যখন আমি দেখবো এটাই একটা ওয়েবসাইট। তার ব্রাউজারে যে বা তার সার্ভারে যে কোড গুলো আছে বা যে ফাইল গুলো আছে, এটা আমি একটা ব্রাউজারের মাধ্যমে দেখলে এটাই একটা ওয়েবসাইট। সুতরাং আশা করছি ওয়েবসাইট সম্পর্কে আপনারা ক্লিয়ার, যে ওয়েবসাইট কি, কিভাবে কাজ করে বা কিভাবে বানায়। এখন ওয়েবসাইটের আসলে কিছু প্রকারভেদ আছে, যেমন ওয়েবসাইটের দুইটা প্রকারভেদ থাকে, স্ট্যাটিক ওয়েবসাইট এন্ড ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটটা হলো জাস্ট আমার একটা পেজ, কোনো কিছুই নাই, জাস্ট একটা পেজ, এটা কোনো নাড়াচাড়া করে না, কোনো কিছুই করে না, এটা একটা স্ট্যাটিক ওয়েবসাইট, যেটা আসলে তথ্য স্থির, সহজে পরিবর্তন করা যায় না, যেমন পোর্টফোলিও সাইট, পরিচিতি সাইট, এরকম। আরেকটা আছে ডাইনামিক ওয়েবসাইট, যেমন তথ্য পরিবর্তনশীল, ফেসবুক ডাইনামিক ওয়েবসাইট, এখানে পোস্ট করতে পারে, কমেন্ট করতে পারে, কোনো কিছু ডিলিট করতে পারে, এটা ডাইনামিক ওয়েবসাইট। যেমন ই কমার্স, এটা নাজমুল ফ্যাশনের একটা ডাইনামিক ওয়েবসাইট। এখানে ক্লিক করলে আমার পেজ গুলা চেঞ্জ হবে, আমি চাইলে এই কন্টেন্ট গুলা চেঞ্জ করতে পারবো, কাস্টমার চাইলে এখানে ক্লিক করতে পারবে, এখানে ক্লিক করতে পারবে, নতুন কিছু ওপেন হবে, এটা ডাইনামিক ওয়েবসাইট। ওয়েবসাইট কিভাবে হয়? ওয়েবসাইটের জন্য দুইটা জিনিস ম্যান্ডেটরি, একটা হচ্ছে ডোমেইন, একটা হলো হোস্টিং। এখন ডোমেইনটা কি, ডোমেইন সম্পর্কে কি আপনারা জানেন? একটু চ্যাট বক্সে লেখেন তো। যে আসলে ডোমেইন সম্পর্কে আপনাদের কোনো ধারণা আছে কিনা? ডোমেইন, এই যে এখানে লেখা আছে, দেখেন স্ক্রিনে লেখা আছে ডোমেইন। আচ্ছা, হালকা ধারণা আছে, ওকে, নো প্রবলেম।
দেখেন কালকে সবার আমার বাড়িতে সকলকে দাওয়াত। ধরেন এটা আমার বাড়ি, সাদা মাটা বাড়ি, এত সমস্যা নাই। এখানে দরজা জানালা সবই আছে। এটা মুখের মতো মনে হলো না বাড়ি, আমি জানি না। আচ্ছা, এইটা হলো বাড়ি। আমি কালকে সকালে আপনাকে সবাইকে আমার বাড়িতে দাওয়াত দিলাম। এখন আপনারা আসলেন, আমার বাড়িতে যাবেন, কিন্তু আমার বাড়ির নাম জানেন না। আপনারা আগরপুর পর্যন্ত আসতে পারলেন, তারপরে আমার নাম জানেন না বা আমার বাড়ির নাম জানেন না। এখন মানুষকে তো কিছু একটা জিজ্ঞেস করবেন যে আমি অমুকের বাড়িতে যাব। এটাই তো আমরা সচরাচর করি, যে আমি অমুকের বাড়িতে যাব। এখন ধরেন আমার বাড়ি হচ্ছে এস এ হাউস বা সাজ্জাদ হাউস। একজনকে জিজ্ঞেস করলেন যে আমি সাজ্জাদ হাউসে যাব, বা আমি অমুক দোকানটায় যাব, বা এই গ্রামের অমুকের বাড়িতে যাব। এখন এই যে আমার বাসা, এই বাসার যে একটা নাম আমি দিলাম, সরি, এই বাসার যে আমি একটা নাম দিলাম, এটাকে মূলত ডোমেইন বলা হয়। এই যে আমি একটা নাম দিলাম, এটাকে বলা হয় ডোমেইন। ডোমেইন। এখন ডোমেইনটা আমি বুঝাইতে পারছি যে একটা ওয়েবসাইটের নামই হইলো তার ডোমেইন। যে আমি একটা নাম দিব, এই নামে কাস্টমাররা বা ভিজিটররা বা আমার অডিয়েন্স সার্চ দিয়ে সরাসরি চলে আসতে পারবে। আচ্ছা, যেমন আমি এখানে লিখলাম facebook.com। এখন দেখেন এই facebook.com যে আমি লিখলাম, এই ফেসবুকের যে নাম, আমি যদি ফেসবুক লিখে সার্চ করি তাও আসবে, কিন্তু প্রপার ওয়েতে আমাকে সঠিক, আমার ব্রাউজারকে যদি আমি একটু সঠিক ওয়েবসাইট চিনাইতে চাই, তাইলে আমাকে facebook.com লিখতে হবে। এখন ডোমেইনটা কি জিনিস? একটা ওয়েবসাইটের একটা নামকে ডোমেইন বলা হয়, একটা ঠিকানা। ডোমেইনের সমর্থক শব্দ বলতে পারেন ঠিকানা। ফেসবুক পর্যন্ত ঠিক আছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা যখন ফেসবুক প্রতিষ্ঠা করছে তখন তার নাম দিচ্ছে ফেসবুক। কিন্তু ফেসবুকের পরে এই যে একটা ডট আসলো, ডটের পরে একটা কম আসলো, এটা কি জিনিস? এখন এটাই তো প্রশ্ন, যে আমি যদি এখন এখানে সাজ্জাদ সামি লিখি, সাজ্জাদ সামি, আমার এখানে কিন্তু অগণিত রেজাল্ট আসবে। এক্স্যাক্টলি কোনো কিছু নাই, আমাকে খুঁজে পাওয়ার মতো কোনো কিছু নাই। এখন আমি যদি লিখি sajjadsami.com, যদিও বা আমার ওয়েবসাইটটা কিছুদিন আগে খালি করে রাখছে, কিছু নাই। এখন যে ঠিকানাটা নিয়ে আসছে sajjadsami.com, এইটা কিন্তু আমার ওয়েবসাইট। এখন আমি যখন কোন নামের শেষে ডট দিব, আমার সাজ্জাদ সামির পর্যন্ত ঠিক আছে, তারপর একটা ডট দিলাম, ডটের পরে .com, .shop, .xyz, এগুলা যত কিছু থাকে এদেরকে বলা হয় এক্সটেনশন। এক এক এক্সটেনশনে এক এক পরিচয় থাকে। যেমন .com হয়েছে কমার্শিয়াল, .shop হয়েছে যাদের দোকান আছে তাদের, .net হয়েছে যাদের এই যে ইন্টারনেট নিয়ে ব্যবসা বা নেট টাইপের এগুলা, .online হয়েছে যারা হয়েছে অনলাইনে বিজনেস করে তাদের জন্য, .edu হয়েছে এডুকেশনাল পারপাসে যেগুলো আছে এগুলা, .gov হইলো সরকারি, .org হইলো অর্গানাইজেশনের জন্য ইউজ করা হয়। এইগুলাকে বলা হয় এক্সটেনশন। ঠিক আছে, আমার এই যে এখানে আছে .org, .biz, .uk, প্রান্ত, প্রান্ত একবার আসে আর যায়, এটা তো সমস্যা নাই। প্রতিটা দেশের কিন্তু এক্সটেনশন আছে, আমাদের যেরকম sajjadsami.com, .bd,
.bd হইলে এটা আমার বাংলাদেশের এক্সটেনশন। এগুলোকে বলা হয় এক্সটেনশন। আমার নামের পরে এখানে নামের পরে যখন আমরা ডট দিয়ে .com .shop থাকবে তখন এটা একটা পূর্ণাঙ্গ ডোমেইন হবে বা একটা ওয়েবসাইটের নাম হবে। এখন পূর্ণাঙ্গ ডোমেইন করতে গেলে অবশ্যই আমার নামের পিছনে একটি এক্সটেনশন থাকতে হবে। এক্সটেনশন তো অলমোস্ট পৃথিবীতে মেবি 300 এক্সটেনশন আছে। সব থেকে পপুলার হলো .com। .comটা আসলে ডোমেইনের জগতের রাজা। .com এর পরে .xyz .shop এক এক কাজে ইউজ করা হয়। আমাদের সব থেকে বেশি লাগে .com .shop .xyz। ঠিক আছে, ডোমেইনের পরে আমার দরকার একটা হোস্টিং। এই যে আমি কিন্তু এইখানেই দেখাইছি যে আমি যে আমার র কোডিং গুলো রাখবো, যে ফাইলে সেভ করে রাখবো, ওই ফাইল যখন কেউ একটা ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করবে তারপরে সে আমার ওয়েবসাইটটা দেখতে পারবে। এখন যদি আমরা ওই যে আবার ড্রিম কেয়ার আইডিতে যাই, যদি ড্রিম কেয়ার আইডিতে যাই, আমার নেটের প্রবলেম এই জন্য আসতেছে না। এই আমাদের ড্রিম কেয়ার আইডিতে যে কন্টেন্ট গুলো আছে এটা কিন্তু কোনো একটা পিসিতে রাখা আছে বা কোনো একটা ল্যাপটপে রাখা আছে। ল্যাপটপ বলতে এটা আমি উদাহরণের স্বার্থে বললাম যে ল্যাপটপে রাখা আছে। মূলত এটা ল্যাপটপ না, একটা সার্ভারে রাখা আছে। সার্ভারটা কিরকম? সেম একটা ল্যাপটপের মতো সিপিইউ জিপিইউ র্যাম রম সবকিছুই থাকে, জাস্ট এগুলোর স্টোরেজ থাকে হিউজ অ্যামাউন্টের, 100 টেরাবাইট 200 টেরাবাইট এরকম স্টোরেজ থাকে। এইগুলোর মধ্যে আমি কন্টেন্ট রাখি, যেরকম এই যে আমার একটা ইমেজ 5 MB, তারপরে যে ছোট ছোট ইমেজ গুলা এগুলা দেখেছে 100 KB 200 KB। আর তারপরে যে আমার এই কোডিং গুলো, এগুলো তো সব কোডিং। এই কোডিং গুলা আমার একটা মেমোরিতে রাখতে হয়। মোবাইলে যেরকম মেমোরি আছে, এই স্টোরেজ গুলা যে সার্ভারে রাখে ওই সার্ভার গুলোর মেমোরি আছে, এগুলো আমাদেরকে কিনতে হয়। সেম হোস্টিং এর জিনিসটাই এরকম যে আমার একটা সার্ভার আছে, আমার ল্যাপটপকে আমি সার্ভার বানাইতে পারবো। যখন আমার ল্যাপটপকে আমি সার্ভার বানাবো তখন আমার ল্যাপটপের ভিতরে যা থাকবে তখন ইন্টারনেটের সবাই অ্যাক্সেস করতে পারবে। কিন্তু আমার ল্যাপটপ যদি বন্ধ থাকে তাইলে সে অ্যাক্সেস করতে পারবে না। আমার ল্যাপটপ যদি ইন্টারনেট থেকে কানেকশন বিচ্ছিন্ন থাকে তাহলেও অ্যাক্সেস করতে পারবে না। তাইলে কি দাঁড়াইলো, আমি যদি আমার নিজস্ব কোনো সার্ভার কোনো ল্যাপটপ বা কোনো সিস্টেমকে বানাইতে চাই, অলওয়েজ তাকে 24 ঘন্টা অন রাখতে হবে। 24 ঘন্টা অন রাখতে হবে এবং তার সাথে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কারণ ইন্টারনেট কানেকশন না থাকলে তো অন্য প্রান্তের মানুষ আইসা আমার এখান থেকে কোনো কিছু নিতে পারবে না বা দেখতে পারবে না। আমি কিন্তু এটা প্রথমেই বুঝাইছি যে ইন্টারনেট কানেকশনের জন্য প্রতিটা পিসিকে কোনো না কোনো ভাবে, সে ওয়্যারলেস হোক বা ওয়্যার দেওয়া হোক, ইন্টারনেটের সাথে বা একে অপরের সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে একটা সার্ভার আমার 24 ঘন্টা অন রাখতে হবে, পাশাপাশি ইন্টারনেটের সাথে কানেক্ট রাখতে হবে। এখন আমার ল্যাপটপ তো মাঝে মধ্যে অফ থাকে, ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে না, বা মাঝে মধ্যে আমার এখানে বিদ্যুৎও থাকে না। তাইলে এখান থেকে আসলে আমার পরিত্রাণ কিভাবে পাওয়া যায়? আমার ওয়েবসাইটে তো 24 ঘন্টা লাইভ রাখতে হবে, কারণ আমার একজন কাস্টমার। আমার এই কাস্টমার যদি আসার পরে দেখে যে ড্রিম কেয়ার আইটির ওয়েবসাইট লোড হয় না, তখন সে এই যে এরকম হোয়াটসঅ্যাপ বাটনে কিভাবে ক্লিক করবে? সাইডই আসলো না, তাইলে তো আমার ব্যবসা হইলো না। আমার কাস্টমার যখন আসলো তখন আমার ওয়েবসাইটে কিছুই নেই, একদম খালি, তখন তো আমার ব্যবসা হইলো না। তখন আমাকে চিন্তা করতে হবে যে হোস্টিং যারা সেল করে, হোস্টিং এর ধারণাটা আশা করি বুঝাইতে পারছি। হোস্টিং হলে একটা সার্ভার, একটা মেমোরি বা একটা পিসি যাই বলি না কেন, আমরা আসলে সার্ভারই বলি, যাই বলি না কেন, এটার ভিতরে মেমোরি থাকে। এই মেমোরির ভিতরে আমার ভিডিও থাকে, আমার ইমেজ থাকে, আমার কোডিং গুলো থাকে। এটাকে মূলত হোস্টিং বলা হয়। এই ডোমেইন আর হোস্টিং কানেক্ট করার পরে একটা ওয়েবসাইট হয়। যেমন dreamcareIT.com, এটা একটা ডোমেইন। dreamcareIT পরে .com, এটা একটা ডোমেইন। তারপরে আমরা একটা কোম্পানি থেকে একটা হোস্টিং ভাড়া নিলাম। আমাদের যে সার্ভার গুলো থাকে, যেগুলো আমরা হোস্টিং বলতেছি, ওইগুলো ভাড়া নিতে হয়। ঠিক ডোমেইনটাও আমাকে ভাড়া নিতে হয়। এই ডোমেইনটা আমি 1 বছরের জন্য ভাড়া নিছি।
বা ক্রয় করছি, 1 বছরের জন্য মালিক আমি। এখন এখানে আরেকটা কথা আছে, ইন্টারনেটের যেহেতু কোনো মালিক নাই, তাহলে ডোমেইন তো একটা ভার্চুয়াল জিনিস, ডোমেইনের মালিক থাকবে কেন? যেরকম হোস্টিং তো একটা ফিজিক্যাল জিনিস, একটা সার্ভার যেখানে অনেকগুলো ডিভাইস থাকে, আমার মেমোরি আছে, আমি টাকা দিয়ে কিনে লাগাইলাম, এটা একটা ফিজিক্যাল জিনিস, এটার মালিক আমি হইতে পারি। কিন্তু ডোমেইনের আবার মালিক হয় কিভাবে? ডোমেইন তো একটা নাম, জাস্ট ভার্চুয়াল জিনিস, আমি টাইপ করলাম এটাই হয়ে গেল না, ডোমেইনেরও মালিক আছে। এখানে ICANN একটা সংস্থা আছে ইন্টারন্যাশনালি, ওরা এটা মেইনটেইন করে, ওদেরকে প্রতি বছর চার্জ দিতে হয়। এই যে এই নামটা আমি কিনলাম 1 বছরের জন্য, ডোমেইন গুলা সাধারণত 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করা যায়, এর নিচে হয় না। হোস্টিং গুলা সাধারণত মান্থলি প্যাকেজ বা ইয়ারলি প্যাকেজে নেওয়া যায়। হোস্টিং চাইলে আমি 3 মাস, 6 মাস, 1 বছর বিভিন্ন মেয়াদে নিতে পারবো, কিন্তু ডোমেইন আমি 1 বছরের কমে নিতে পারবো না। এগুলা নোট করেন, আমি সবাই বলতেছি আমার কথাগুলা, কিন্তু এখন যদি গুরুত্ব না দেন পরে কাজ করতে গিয়ে কিন্তু ব্যবসাকে খাইবেন। নোট করেন হোস্টিং কি, ডোমেইন কি, ডোমেইনের এক্সটেনশন কি, তারপরে কোন কোন এক্সটেনশন চলে বেশি। আমি কিন্তু মানে ক্লাস কিন্তু আমি অনেক লম্বা করতেছি, কারণ কি আমি এই ক্লাস আর ভবিষ্যতে নিতে চাই না। আমার এখানে কিন্তু 10 মিনিট আমার ক্লাস শেষ করে দেওয়া সম্ভব ছিল, কিন্তু আমি লম্বা করতেছি, আপনাদেরকে ভাইঙ্গে বোঝানোর চেষ্টা করতেছি, পরবর্তীতে চোখ বন্ধ করে যেন আপনি সবকিছু বুঝতে পারেন, যে আপনার যেন প্যারা খাওয়া না লাগে। সবাই কি নোট করতেছেন? একটু মেসেজে জানান। ধন্যবাদ আপনাদেরকে যেহেতু নোট করতেছেন, দেখে ভালো লাগলো। টিপু ভাই নোট করেন, নোট যদি না করেন। আচ্ছা, তাইলে আমরা কথায় ফিরে আসি। ডোমেইনটা ভার্চুয়ালি ঠিক আছে, কিন্তু ওদের একটা সংস্থা আছে, ওই সংস্থাগুলো সবকিছু মেনটেন করে। আমাদেরকে প্রতি বছর আমার এই নামের জন্য পে করতে হয়। সাধারণত একটি .com ডোমেইন 1000 থেকে 2000 টাকা প্রতি বছর পে করা লাগে। টিপু ভাই আছেন? আচ্ছা, আছে, ঠিক আছে, আপনি নোট করেন, নাহলে কিন্তু আবার ওই যে ভবিষ্যতে পরে দেখবেন যে অনেক কিছু বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ, এই জিনিসটা সবাই লিখে রাখেন যে ডোমেইন গুলা মিনিমাম 1 বছরের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। হোস্টিং চাইলে হোস্টিং কোম্পানি থেকে আমি 1 মাসের জন্য নিতে পারি, 15 দিনের জন্য নিতে পারি, 3 মাস, 1 বছর, যত সময় খুশি। কিন্তু ডোমেইন 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে প্রতি বছর গুণনে যায়, মানে এই কমে হয় না, 1 বছরের কমে হয় না। এই এই ডোমেইন গুলো আমাদের প্রতি, আমার অলমোস্ট 20-30টা ডোমেইন আছে, সবগুলো আমার প্রতি বছর রিনিউ করা লাগে। এই ডোমেইন আর হোস্টিং কানেক্ট করার পরে কিন্তু আমার ওয়েবসাইটে লাইভ হয়, মানে আমার ওয়েবসাইটটা ভিজিটরদের সামনে লাইভ থাকে। এখন হোস্টিংটা আসলে কি? হোস্টিংটা তো আমি বললাম একটা সার্ভার, এই হোস্টিংটা সেল করে বিভিন্ন কোম্পানি। যেমন আমাদের সব থেকে বড় পার্টনার, যাদের সাথে আমরা সব থেকে বেশি কাজ করি এবং আমরা সব থেকে বেশি প্রফিটেবল, হোস্টিঙ্গার। এটা একটা ইউএসএ বেসড কোম্পানি, ওদের সাথে আমরা কাজ করতেছি, কমিশন টমিশন পাই অনেক কিছু। ওদের এই যে সার্ভিসের মধ্যে এই যে ওয়েব হোস্টিং, ক্লাউড হোস্টিং, হোস্টিং এর বিভিন্ন প্রকারভেদ আছে, ঠিক আছে? এই যে হোস্টিং গুলা, এই যে এখানে প্যাকেজ আছে, যে বিজনেস যে হোস্টিংটা, এটা প্রতি মাসে $3.79, প্রায় অলমোস্ট 500 টাকার মতো। এখানে আমি 50টা ওয়েবসাইট করতে পারবো, তারপরে আমার মাসে 1 লক্ষ ভিজিটর আসতে পারবে, তারপরে আমার স্টোরেজ কত দিবে, 50 GB NVMe SSD স্টোরেজ দিবে। এই স্টোরেজ কিন্তু আমার মোবাইলের মেমোরি আর কম্পিউটারের মেমোরির মতো সেম, এটার কথা আমি বলছিলাম। এই হোস্টিংটা নির্ভর করে ওই মেমোরির উপরে, মেমোরির পরে সিপিইউ জিপিইউ সবকিছুই থাকে। যে এখানে সিডিএন আছে, তারপরে যে আনলিমিটেড ফ্রি এসএসএল আছে, প্রি বিল্ড টেমপ্লেট আছে, ঠিক আছে, তারপরে যে ইনোডোস আছে, কারণ এইগুলা সবকিছু মিলে একটা হোস্টিং বিল্ড হয়। ওদের হোস্টিং 24 ঘন্টায় লাইভ থাকে, বন্ধ করা যায় না। কারণ বন্ধ করলে তো আমার পিসি দিয়ে আমি বানাইতে পারতাম যে 6 ঘন্টা আমার পিসি অন থাকলে আমি ইন্টারনেটে আছি, আমার ওয়েবসাইট নিয়ে পরের সময় আর নাই।
অলওয়েজ হোস্টিং গুলো অন থাকে। বিভিন্ন কোম্পানি হোস্টিং সেল করে, যেমন তারা ডোমেন সেল করে, এখান থেকে আমি ডোমেন নিতে পারবো। এই যে আমি এই যে দেখা যাইতেছে যে .com এর প্রাইস হলো $17, অলমোস্ট 2200 টাকা। দেখা যাচ্ছে $4 কিনতে গিয়ে $4 থাকে না, $17 দিয়ে কিনতে হয়। এই যে বিভিন্ন ডোমেনে কিন্তু বিভিন্ন প্রাইস দেখাইতেছে এখানে। ডোমেন যখন আমার কিনা শেষ হবে, যখন আমি হোস্টিং আমার কিনা শেষ হবে, তখন ডোমেন হোস্টিং কানেক্ট করলে আমার ওয়েবসাইট রেডি। যেমন এই যে আমার ওয়েবসাইট রেডি। এখন কথা হলো ড্রিম কেয়ার আইটির ওয়েবসাইট কত সুন্দর সাজাচ্ছে, আমি ওয়েবসাইটে কিছুই নাই কেন, একদম খালি, আমার কিন্তু আর কিছু নাই, এই পেজই। আর ড্রিম কেয়ার আইটিতে এক এক বিভিন্ন পেজ আছে, এখানে ক্লিক করলে আমার আরেকটা পেজে নিয়ে যাইবো, ঠিক আছে। তারপরে যে ল্যান্ডিং পেজে ক্লিক করলে আমার আরেকটা পেজে নিয়ে যাইবো, এই যে আমার আরেকটা পেজে নিয়ে আসলো, মানে ডিজাইন করা। ডোমেইন হোস্টিং কানেক্ট করার পর আমার ওয়েবসাইটে লাইভ, কিন্তু ওয়েবসাইটে কিছু নাই। তখন আমাকে কি করতে হবে, ওয়েবসাইটটা ডিজাইন করতে হবে আমার মনের মতো করে, যেরকম আমরা আমাদের মনের মতো করে ডিজাইনটা করলাম। যেহেতু এই ওয়েবসাইটের ডিজাইনটা শেষ হয় না, এখনো কাজ চলতেছে, কাজের চাপে আমরা আমাদের ওই যে নিজেদের ওয়েবসাইট নিয়ে করার সময় পাই না। এখন যখন আমি ডিজাইন করব, তখন আমার একটা পারফেক্ট একটা ওয়েবসাইট হয়ে যাবে অনলাইনে, একদম লাইভ, যেখানে সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে মানুষ ভিজিট করতে পারবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? দেন একটু রিপ্লাই দেন আপনারা। আচ্ছা, ধন্যবাদ, আপনারা ক্লিয়ার, দেখে ভালো লাগলো। আমি একটু ডিটেলটি বোঝানোর চেষ্টা করতেছি, ক্লাস লম্বা হোক এই জিনিস, ইনশাল্লাহ আপনার আর কোনোদিন লাগবে না। এই যে এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে। ডোমেন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা, যা মানুষ ইন্টারনেটে আপনার সাইট খুঁজে পেতে ব্যবহার করে। এই যে আমি যে বাড়ির কথা বললাম, এই সেম, বা google.com, yourbusiness.com, ইন্টারনেটে আপনার ব্যবসার নির্দিষ্ট ঠিকানা। ডোমেনের প্রকারভেদ থাকে, যেমন .com ডোমেন হলো বাণিজ্যিক ডোমেন, .org ডোমেন হইলো অলাভজনক, যারা বিভিন্ন অর্গানাইজেশন আছে। .net হইলো বিভিন্ন নেটওয়ার্ক বা প্রযুক্তির। .bd হলো বাংলাদেশ। প্রতিটা দেশের একটা এক্সটেনশন আছে। .sa মানে সৌদি আরব, .in মানে ইন্ডিয়া, .bd মানে বাংলাদেশ। কোন ডোমেইনের শেষে যদি .bd থাকে, নামের শেষে বা ডোমেইনের শেষে যদি .bd থাকে, তাহলে এটা বুঝে নিতে হবে এটা কোনো বাংলাদেশের কোম্পানি। আর .com হলে ইন্টারন্যাশনালি, বাণিজ্যিক, সারা পৃথিবী থাকতে পারে। কিন্তু কান্ট্রি যেগুলো আছে, যেমন সরকারি বিভিন্ন সাইট গুলাতে .bd থাকে, মানে থাকতেই হবে। আমি যদি একটা সামরিক ওয়েবসাইটে ঢুকি, আমি যদি ওই ডোমেইন দেশের নামটা যদি উল্লেখ না থাকে, এক্সটেনশনটা, তখন আমি তো বুঝতে পারবো না যে আমি ইউএস এর ওয়েবসাইটে ঢুকলাম নাকি ইন্ডিয়ার ওয়েবসাইটে ঢুকলাম। তখন আমি কিন্তু ডোমেইন দেখলে বুঝতে পারবো যে military.com.bd মানে কি বাংলাদেশের মিলিটারি ওয়েবসাইট এটা। আচ্ছা, হোস্টিং, ওয়েবসাইট স্টোরেজ, যেরকম হোস্টিং হলো ইন্টারনেটে আপনার ওয়েবসাইটের ফাইল রাখার জায়গা বা সার্ভার। ভালো হোস্টিং মানে সাইট ভালো লোড হবে। হোস্টিং এর কথাটা আমরা কেন দেখাইলাম, হোস্টিং এর একটা কোম্পানি, ওদের আমাদের যে ওয়েবসাইট গুলো আছে 1 সেকেন্ডের ভিতরে লোড হয়। এটা হচ্ছে হোস্টিং এর খুব ভালো সার্ভিস দেয়, তাদের হোস্টিং গুলো খুবই ফাস্ট। এই জন্য মূলত আমরা তাদের সাথে কাজ করি, কারণ আমরা যেহেতু কাস্টমার নিয়ে কাজ করি আমার ব্যবসার জন্য, এই জন্য আসলে আমার সাইট গুলো খুব দ্রুত লোড নিতে হয়, নাইলে আসলে হয় না। জাস্ট এ মিনিট। আচ্ছা, আমাকে শোনা যাইতেছে কিনা জানাবেন। তাদের হোস্টিংটা খুবই লেটেস্ট ভার্সনের, উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি, যার কারণে ওয়েবসাইট গুলো লোড হইতে 1 সেকেন্ডের কম সময় নেই। আমাকে কি শোনা যাইতেছে?
কেউ একজন একটু মেসেজে লেখেন যেমন ভয়েসটা ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে। এখন যদি লিখি nazmulfashion.com, দেখেন তার ওয়েবসাইটটা কিন্তু 1 সেকেন্ডে লোড হয়ে গেছে। আমি রিফ্রেশ দিলে 1 সেকেন্ডে লোড হয়ে যায়, মানে ওয়েবসাইটে কন্টেন্ট গুলো সব চলে আসে। তার মানে কি তার হোস্টিংটা মোটামুটি ভালো। এখন আমি তো একা চেষ্টা করতেছি, যখন আমরা 100 জন মিলে চেষ্টা করব তখন এই 1 সেকেন্ড হয়ে যাবে 2 সেকেন্ড। প্রতিজনেরই তার ওয়েবসাইটে ঢুকতে 2 সেকেন্ড সময় লাগবে। যখন 500 জন একসাথে চেষ্টা করবে তখন এই 2 সেকেন্ড হয়ে যাবে 8 সেকেন্ড। সবাই যখন একসাথে ক্লিক করবে ওয়েবসাইটে ঢুকতে সময় লাগবে 8 সেকেন্ড। এই যে আমি যে এই যে এরকম এখন রিফ্রেশ দিছি যে আমার ওয়েবসাইট লোড হয়ে গেল, তখন 8 সেকেন্ড লাগবে। আমরা অবশ্যই দেখে থাকবো যখন আমাদের সরকারিভাবে এসএসসি এইচএসসি রেজাল্ট গুলো প্রকাশ করে, তখন সরকারের ওয়েবসাইট গুলোতে আমরা ঢুকলে সাইট কি লোডই হয় না। একটা আছে যে আমার 1 মিনিট পরে লোড হইলো, 2 মিনিট পরে লোড হলো, এরকম না, সার্ভার ডাউন। মানে সার্ভার যে পরিমাণ ভিজিটর নিতে পারবে এর থেকে অনেক ভিজিটর একসাথে চলে আসছে, এই কারণে সার্ভার ডাউন। সেম মোবাইলের ক্ষেত্রে হয়, মোবাইল যে পরিমাণ প্রসেস করতে পারবে, যে পরিমাণ কাজ করতে পারবে, এর থেকে যখন আমরা বেশি কাজ দিই তখন আমাদের মোবাইল কি করে, হ্যাং করে। পিসিও সেম, যখন পিসিতে ওই পরিমাণ দিব তখন পিসি হ্যাং করবে। ওই সার্ভারটাও সেম, যখন আমার ধারণ ক্ষমতা থেকে বেশি ভিজিটর আমার ওয়েবসাইটে চলে আসবে, তারা যখন আমার ওয়েবসাইটে ডাটা নিতে চাইবে বা আমার ওয়েবসাইটে দেখতে চাইবে বা ঢুকতে চাইবে, তখন সার্ভার কি হ্যাং করবে, মানে সার্ভার ডাউন হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি? এই কারণে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা সাইট ক্যান নট রিচ 404 504 ইরর এগুলা দেখি যে সাইটে কোনো কিছু নাই, ইরর দেখাইতেছে। তার মানে কি হয়তো অনেক ভিজিটর ঢোকার কারণে তার সাইটটা ডাউন, তার সার্ভারটা লোড নিতে পারতেছে না। মোবাইল যেরকম হ্যাং করে ওই সেম। আমি চেষ্টা করতেছি একটু ভাঙ্গে ভাঙ্গে বোঝানোর জন্য, যাতে সব বিষয়ে একটা বেসিক নলেজ চলে আসে। এখন ভালো হোস্টিং মানে সাইট ফাস্ট লোড নেবে, ঠিক আছে? হোস্টিংটা সেম, গাড়ি রাখার গ্যারেজের মতো, ওয়েবসাইটের ডিজিটাল গ্যারেজ, ওয়েবসাইটের ডাটা গুলা যেখানে রাখবো ওইটাই একটা হোস্টিং। হোস্টিং এর প্রকারভেদ আছে, শেয়ার হোস্টিং, ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ক্লাউড হোস্টিং। এখন শেয়ার হোস্টিং কি বিষয়? শেয়ার হোস্টিং হইলো আমার একটা পাত্র আছে বা আমার একটা সার্ভার আছে। সাপোজ এইটা আমার একটা সার্ভার, এই সার্ভারের মধ্যে আমি একটা ওয়েবসাইট রাখলাম, এখানে পিয়াস একটা ওয়েবসাইট রাখলো, একটা হাসিনা রাখলো, নাজমুল হাসান রাখলো, টিপু রাখলো, প্রান্ত রাখলো, ইরফান রাখলো, এই সবাই একটা সার্ভারের ভিতর ওয়েবসাইট রাখলাম, একটা স্টোরেজের ভিতর। এখন সাপোজ আমার এইখানে একসাথে 100 ভিজিটর চলে আসলো। এখন হয়তো এটার 500 ভিজিটর নেওয়ার সক্ষমতা আছে আমার সার্ভারে, হঠাৎ করে আমার এখানে 100 ভিজিটর নিয়ে চলে আসলো। সার্ভারে যে 500 ভিজিটরের ক্ষমতা, আমি কিন্তু একা সবার আগে 100 ভিজিটরের ক্ষমতা নিয়ে নিলাম, তার যে একটা পারফরমেন্স এটা কিন্তু নিয়ে নিল। কিন্তু হঠাৎ করে যদি আমার এখানে 400 ভিজিটর চলে আসে, তার যেহেতু 500 ক্ষমতা আছে, 500 ভিজিটর নিতে পারবে একসাথে, আমারটা যদি আগে আমার এখানে 400 ভিজিটর একসাথে চলে আসে, তাহলে পরবর্তীতে সব সাইট গুলা কি লোডিং নিবে। যেটা 1 সেকেন্ডে লোড হইতো নর্মাল সময়, এটা এখন লোড হইতে 30 সেকেন্ড লাগে। এখন 400 আসলো, এখানে আসলো 50, পিএস এর কাছে আসলো 50, সাপোজ এই তিনটা ওয়েবসাইটে 500 ভিজিটর আসছে। এই যে বাকি ওয়েবসাইট গুলা, আমার এই যে বাকি যে ওয়েবসাইট গুলা সবগুলা ডাউন, আমার ওয়েবসাইটে রিচই হবে না। আমার ওয়েবসাইট হয় 505 ইরর, 404 ইরর, or ওয়েবসাইট ক্যান নট রিচ। আমি শেয়ার হোস্টিং এর বিষয়টাকে আমি বুঝাইতে পারছি, মানে একই থানা থেকে সবাই নিয়ে খাইতেছে, যে বেশি নিতেছে অপর দিকে অন্যের কম পড়তেছে। আমি যদি 5 জনেরটা একবারে আগে নিয়ে নেই তাহলে 5 জন না খাই থাকবো, মানে আমার 5টা ওয়েবসাইট লোডই নিবে না। আমার একটু জানান তো বিষয়টা ক্লিয়ার কিনা। শেয়ার হোস্টিংটা হলে এরকম, একটা সার্ভার থাকে, ওই সার্ভারে অনেকগুলো হোস্টি ওয়েবসাইট একসাথে থাকে, একই রুমের মধ্যে থাকে, যার কারণে রিসোর্স গুলো যে আগে নিয়ে নেয় সে পায়, আর যারা পরে থাকে, যাদের ভিজিটর পরে আসে,
তাদের রিসোর্স পায় না, তাদের সাইট বেশি লোডিং নেয়, তাদের সাইট অনেক সময় রিচ হয় না, ডাউন থাকে। সুতরাং আমরা অলওয়েজ চেষ্টা করব শেয়ার হোস্টিং এড়িয়ে চলার, ঠিক আছে? কিন্তু আমার একটা কথা আছে, শেয়ার হোস্টিং মাসে আমি 100 টাকায় শেয়ার হোস্টিং পেয়ে যাব। আমাদের বাংলাদেশের কাস্টমাররা, ক্লায়েন্টরা যে পরিমাণ, মানে ওদের যে বাজেট, ওই অনুযায়ী অন্যান্য হোস্টিং তাদেরকে দেওয়া যায় না, তাদেরকে শেয়ার হোস্টিং এ দিতে হয়। আমরা সব এখন পর্যন্ত কিন্তু শুধু শেয়ার হোস্টিং নিয়ে কাজ করতেছি বেশি। শুধু আমাদের 3-4টা সাইট আছে যেগুলো প্রিমিয়াম, মানে বছরে 25,000-30,000 টাকা দেই, ওইগুলা বিপিএস এ নেওয়া আছে। আর বেশিরভাগই শেয়ার হোস্টিং, কাস্টমার এগুলো পরোয়া করে না, তুমি টাকা কম দিবা, তোমার তো রিসোর্স কমই পাইবা। আমাদের যে প্যাকেজ গুলা আছে সবগুলাই ওই সেম, এই শেয়ার হোস্টিং দিয়ে কাস্টমারের সার্ভিস দেয়, কারণ কম প্রাইসে আমরা দিতে পারি, কাস্টমারও নিয়ে খুশি। তাইলে আসলে আমরা কুলাইতে পারি না, কাস্টমারের বেশি টাকা চাইলে পরে কাজ করায় না। কিন্তু নিজেদের যখন কাজ করবো তখন চেষ্টা করবো বিপিএস নিতে, যদি আমার ভিজিটর বেশি লাগে আর কি। আর শেয়ার হোস্টিং একটা রিস্ক থাকে যে আমার ভিজিটর আসুক বা না আসুক, কেউ যদি রিসোর্স গুলা শেষ করে ফেলে তখন তো আমার ভিজিটর কমে যাবে। কেউ মনে হয় এখন আনমিউট, মানে আনমিউট করছেন, দয়া করে মিউট করেন কথা না থাকলে। আচ্ছা, এই বিষয়টা কি ক্লিয়ার? শেয়ার হোস্টিংটা একটু মেসেজে দেন। আচ্ছা, এখন আসেন বিপিএস কি। বিপিএস সম্পর্কে আমরা একটু জানি। বিপিএস হলো ওই হোস্টিং এরই একটা আপগ্রেড ভার্সন। যেরকম এই যে আমার একটা সার্ভার আছে, সার্ভারের মধ্যে আমি পার্ট বাই পার্ট করে দিলাম, এই সার্ভারটা আমি পার্ট বাই পার্ট করে দিলাম, যে এই 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 জায়গাটা আমি কিনলাম, আমার এখানে একটা ওয়েবসাইট রাখলাম। এই জায়গাটা পিয়াস কিনলো, পিয়াসের একটা ওয়েবসাইট রাখলো। এটা হয়তো সৈকত নিল, এটা আমরা নিলাম, এটা আমাদের আলাদা করে। এইটাকে ভিপিএস বলা হয়। যে আমার জন্য ভার্চুয়ালি পৃথিবীর যে কোনো কোনায় ভার্চুয়ালি একটা প্রাইভেট সার্ভার তৈরি করা হবে। যে কোনো একটা কোম্পানিকে দায়িত্ব দিলে বা তাদের একটা প্যাকেজ নিলে তার একটা সার্ভার তৈরি করে দিবে। সার্ভারটা কিরকম? ওই সেম শেয়ার হোস্টিং এর সার্ভারের মতো, জাস্ট রিসোর্স গুলো ভাগ করা থাকে। যে আমার হোস্টিং এ এই যে আমার যে রিসোর্সটা আমি নিলাম বা যে ভাগটা আমি নিলাম, এইখানে ডাটা যদি ওভার হয়ে যায় আমার সাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু পিয়াসের সাইট বন্ধ হবে না। পিয়াসের যে সে 2 জিবি রিসোর্স দিল, পিয়াসের বা পিয়াসের যে 500 জন ঢুকার ভিজিটর দিল, পিয়াসের 500 জনের বেশি হইলে পিয়াসেরটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার যে 500 জনে এক্সট্রা করে দিছে এটা বন্ধ হবে না। আশা করি বিপিএস সম্পর্কে বুঝাইতে পারছি। বিপিএস এর সার্ভার গুলা প্রাইভেটলি ভাগ করা থাকে, যে আমার জন্য 1 জিবি র্যাম বরাদ্দ, 10 জিবি স্টোরেজ বরাদ্দ। আমার র্যাম যদি খরচ হয়ে যায় আমার সার্ভার সাইট ডাউন থাকবে, কিন্তু এই সার্ভারে অন্যান্য যে সাইট আছে ভাগ করা, ওইগুলো ডাউন হবে না। একটু মেসেজে লেখেন ক্লিয়ার কিনা। আবারও বলতেছি, ভার্চুয়াল সার্ভারটা হইলো যে সার্ভার গুলো ভাগ করা থাকে। সুতরাং এই এই পার্টের মধ্যে যদি কোনো সাইট ডাউন হয়, তাহলে আবার এই পার্টের প্রবলেম হবে না, এই পার্টের প্রবলেম হবে না, বা এই পার্টের সাইট ডাউন হলে এইগুলোর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ঠিক আছে, আশা করি মানে আপনারা বুঝতে পারছেন। আসলে বোঝাইতে পারলে আমার ভালো লাগে, একটু লং হইতেছে, কিন্তু মানে শিওর থাকেন এই বিষয়গুলো নিয়ে ভবিষ্যতে আর কোনো প্যারা খাবেন না। এখন শেয়ার হোস্টিং বা বিপিএস সম্পর্কে তো বুঝলাম। এখন আসলে ডেডিকেটেড হোস্টিং কি? ডেডিকেটেড হোস্টিং হইলো আমার জন্য কোম্পানি নিজে একটা হোস্টিং বিল্ড করবে, এটা হইলো আমার হোস্টিং, ঠিক আছে? এইখানে সে কাউকে কোনো কিছু দিবে না, জাস্ট আমার। বিপিএস এর মতো কোনো ভাগ নাই, শেয়ারের মতো কোনো ভাগাভাগি নাই। আমি বুঝাইতে পারছি? বিপিএস ডেডিকেটেড হইলো জাস্ট আমার জন্য সে বরাদ্দ করবে, আমার জন্য।
আমি বলবো যে ভাই আমাকে এই কনফিগারেশন দিয়ে একটা স্টোরেজ বা একটা হোস্টিং বিল্ড করে দেন, যেটা আসলে কাউকেই এর সাথে শেয়ার করবেন না। আর বিপিএস হলো একটা হোস্টিং এর ভিতরে আলাদা পার্ট করে দেওয়া থাকে, লিমিটেশন দেওয়া থাকে যে তুমি এই লিমিটের ভিতরে গেলে, বাহিরে গেলে তুমি মরছো, অন্য কেউ মরবে না। আর শেয়ার হোস্টিং হলে যে আগে খাবে সে বাঁচবে, আর যে পরে যাবে সে মারা যাবে। আশা করি এটাও ক্লিয়ার। ডেডিকেটেড সার্ভারটা হলে আমার জন্য একটা সার্ভার হবে যেখানে আর কাউকেই কোনো দিবে না, এটার একান্ত ওই মালিক আমি। আচ্ছা, ক্লাউড ক্লাউড হোস্টিং নাকি? ক্লাউড হোস্টিং হইলো আমার যেই সার্ভারটা আছে, এটা আর একটু একটু জটিল বিষয়, আমি একটু দেখাই দিই। সাপোজ এটা আমার একটা ওয়েবসাইট, এই যে আমার যে ওয়েবসাইটটা আছে এটা তো একটা সার্ভারে হোস্ট করতে হয়, ঠিক আছে? এখন সাপোজ আমি এই সার্ভার থেকে আমার একটা শেয়ার হোস্টিং নিলে তো ঝামেলা, বিপিএস হোস্টিং নিলাম, এটা তো ধরো ঝামেলা। তাও আমি একটা ডেডিকেটেড একটা হোস্টিং নিলাম, সাপোজ আমার জন্য একটা ডেডিকেটেড সাইট বিল্ড করলাম, এটা একদম আমার ডেডিকেটেড, আমার জন্যই কিন্তু করা। এখন কি প্রবলেম হইলো, হঠাৎ করে একটা প্রবলেম হইলো, আমার এখানে হয়তো আগুন লাগছে এই আমার এই সার্ভার স্টেশনে, যেহেতু ফিজিক্যাল ফিজিক্যাল জিনিসের একটা রিস্ক থাকে, আমার এখানে হয়তো আগুন লাগছে, আমার ওয়েবসাইটে কি রিচ ডাউন, আমার ওয়েবসাইটে লাইভ না। এখন আমি তো বললাম মহাবিপদে, আমি সার্ভার নিলাম আমার জন্য, ঠিক আছে, কিন্তু দুর্ঘটনার কারণে সাপোজ ইসরায়েল একটা মিসাইল মারলো, আমার সার্ভার নাই, সার্ভার উড়ে গেল, একদম বাতাসে মিশে গেল। এখন কি করব? এই জন্য দরকার আমার ক্লাউড হোস্টিং। আচ্ছা, ক্লাউড হোস্টিং কি? ক্লাউড হোস্টিং হলো আপনার সেম ওয়েবসাইটটা বিভিন্ন সার্ভারে হোস্ট করা থাকবে। আপনার সেম ওয়েবসাইট, এই যে ডেডিকেটেড সার্ভার হলে একটা সার্ভারে থাকবে, আর ক্লাউড হইলো বিভিন্ন সার্ভার থেকে আপনার হোস্টিংটা ওয়েবসাইটটা হোস্ট করা থাকবে। আপনার কোন একটা সার্ভারে কেউ মিসাইল মারলেও এই সার্ভার গুলো সচল থাকলে আপনার ওয়েবসাইট কোনোদিনই ডাউন হবে না, বা মানে আনরিচ হবে না, লোড হবে যে কোনো সময়। এই যে সাপোজ 3টা ইউরোপের মধ্যে সবগুলা সার্ভার ডাউন, এশিয়াতে আমার একটা সার্ভার আছে, আমার ওয়েবসাইট কিন্তু লাইভ। বাংলাদেশের সার্ভার ডাউন, সারা পৃথিবীতে বিভিন্ন সার্ভার লাইভ আছে, আমার ওয়েবসাইটে কিন্তু লাইভ। মানে আমার ওয়েবসাইটে যে ডাটা গুলা সবগুলাতে মানে একাধিক সার্ভারে থাকবে, যার কারণে কোনোদিনই আমার সার্ভার ডাউন হবে না, সরি আমার ওয়েবসাইট ডাউন হবে না। সুতরাং শেয়ার হোস্টিং হইলেও এক খাল এক মানে এক বাসন থেকে সবাই ভাগাভাগি করে খাওয়া, একজনের পেট ভরবো একজনের পেট খালি থাকবো। বিপিএস হোস্টিং হলো সবাইকে আলাদা আলাদা প্লেট দেওয়া, সবারই পেট ভরবে। আর ডেডিকেটেড হইলো কারো কোনো প্লেট নাই, আমার একটাই প্লেট পৃথিবীতে, আমি আমার প্লেটে খাবো, আমার আশেপাশেও কেউ নাই। আর ক্লাউড হোস্টিং হইলো আমার পেট যেন যাতে খালি না থাকে, আমি 5-6টা প্লেট নিয়ে বসবো। একটা প্লেটে যদি ইসরায়েল মিসাইল মারে বা রাশিয়া মিসাইল দেয়, আমি এশিয়ার প্লেট থেকে নিয়ে খাবো। আশা করি ক্লিয়ার, আপনারা আমাকে একটু মেসেজে জানান। ধন্যবাদ, আশা করি পরিষ্কার ভাবে আমি ক্লাউড, ডেডিকেটেড, বিপিএস এগুলো সবকিছু বোঝাইতে পারছি। ঠিক আছে, এখন চলে আসেন সি প্যানেলে। আপনি যখন ডোমেন হোস্টিং কানেক্ট করবেন তখন তো আপনাকে ডিজাইন করতে হবে। আমার যে সার্চ আমি ওয়েবসাইটে যে সাদা হয়ে রয়েছে, এটা তো সাদা থাকলে হবে না, এটাকে তো আমার ড্রিম কেয়ার আইটি বা হোস্টিঙ্গার এর মতো সুন্দর ডিজাইন করতে হবে। তাহলে ডিজাইন করতে কি লাগবে? ডিজাইন করতে এখন দরকার আপনার সি প্যানেল। সি প্যানেলটা কি? সি প্যানেল হলো একটা ওয়েব ভিত্তিক কন্ট্রোল প্যানেল যা হোস্টিং অ্যাকাউন্ট পরিচালনা সহজ করে। এখন যাদের কাছ থেকে আমি হোস্টিং নিব, ওরা তো আমাকে বিভিন্ন টেকনিক্যাল জিনিস দিবে, বিভিন্ন কোডিং দিবে, এগুলো তো আমি বুঝতে পারবো না। আমি কি ওইগুলো বুঝতে পারবো? আমি কি, আমার কি টেকনিক্যাল নলেজ আছে? আমার তো টেকনিক্যাল নলেজ নাই, বা আমি তো কোডিং সম্পর্কে এত জানি না। তাইলে আমার কোন জায়গায় কি রাখবো,
কোন জায়গায় এই ছবিটা দিব, কোন জায়গায় অর্ডার নাও বাটনটা দিব, আমার এই প্রাইসটা কোথায় দিব, এটা আসলে আমি কিভাবে দিব? আমার তো এই র জিনিসগুলো তো আমি জানি না। এই জন্য আমাদের যে প্যানেলটা আছে এটাকে সি প্যানেল বলা হয়। এখানে অনেকগুলো প্যানেল আছে, সি প্যানেল, উবুন্টু, তারপরে উবান্টু, তারপরে ক্লাউড প্যানেল, এরকম অনেকগুলো প্যানেল আছে। আমরা সচরাচর সি প্যানেলে কাজ করি। সি প্যানেল গুলো আমি যে সার্ভারটা নিলাম, ভাড়া নিলাম, যে হোস্টিংটা নিলাম বা যে সার্ভারটা নিলাম, এটা সহজেই ম্যানেজমেন্ট করা যায় যেটার মাধ্যমে, এটা হলো সি প্যানেল। হোস্টিং ম্যানেজমেন্ট বা হোস্টিং পরিচালনার জন্য সহজ ইন্টারফেস। ইন্টারফেস কি জিনিস দেখেন, এই যে আমি কিন্তু একটা ওয়েবসাইটে ঢুকলাম, এখানে আমাদের ক্লায়েন্ট রোহানের জন্য আমরা একটা সার্ভিস নিছি। দেখেন সার্ভিস মানে কি, সার্ভিস মানে ওয়েব হোস্টিং, একটা সার্ভার নিলাম। ড্যাশবোর্ডে আসলে আপনি দেখতে পারবেন তার একটা সার্ভিস আছে, তার একটা ডোমেইন আছে। ডোমেইন দেখাইলাম আমি, যে তার যে whitecuteBD.com, এই ডোমেইনটা সে কিনছে 3রা এপ্রিল 2026, সরি 3রা এপ্রিল 2025, 26-এ গিয়ে তার মেয়াদ শেষ হবে, এটা একটা গেল। তারপরে যদি সার্ভিসে আসেন, সে একটা হোস্টিং কিনছে, ওয়েব হোস্টিং কিনছে, বেসিক 1 বছরে 1500 টাকা দেওয়া লাগে। এখন দেখেন, এখনই কিন্তু আমি বুঝতেছি না, এই যে দেখেন এই কোডিং মোডিং হালকা পাতলা কি আসে, আমি কিছুই বুঝি না। আমার ওয়েবসাইট আমি কিভাবে ডিজাইন করব? এই জন্য আসে সি প্যানেল। এই যে লগ ইন টু সি প্যানেল একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। সি প্যানেল হইলো আমার হোস্টিংটার ম্যানেজ করার যে টেকনিক্যাল জিনিসগুলো আছে, যে কোডিং গুলো আছে, এগুলোর একটা প্ল্যাটফর্মে সহজ ইন্টারফেসের মাধ্যমে বোঝায়। সহজ ইন্টারফেস বলতে কি, এই যে সবকিছু আমার ইংলিশ, তারপরে বিভিন্ন ইমোজি দিয়ে দেখাইছে। এই যে ফাইল ম্যানেজার, ইমেজ, ডিরেক্টরি, ঠিক আছে, এইগুলা দিয়ে আমার বুঝাইতেছে যে তুমি সহজেই এইগুলা ম্যানেজ করতে পারবা। এই যে আইপি ব্লকার, তুমি চাইলে কারো আইপি ব্লক করতে পারবা, তুমি চাইলে এসএসএল ইনস্টল করতে পারবা। এখন সব থেকে মজার বিষয় হইলো, সি প্যানেল জাস্ট আমাকে সহজ একটা ইন্টারফেস দিয়ে বুঝায় নাই, আমারে মানে তার মতো করে সহজ করে দিছে। যেমন আমি কোনো কিছু যখন করতে যাব, তার ভিতরে তখন আমার কোডিং করা লাগবে না। আমি যখন কোনো কিছু ইংলিশে লিখবো, তখন সেটা হয়ে যাবে, সে তার মতো করে কোডিং করে নেবে। আমরা যদি ওয়ার্ডপ্রেসে যাই, এগুলো টেকনিক্যাল বিষয় আপনাদের দেখার দরকার নাই, মানে এত গভীরে বোঝার দরকার না। আমি যা বোঝাইতে চাইছি তাই দেখেন। আমি জাস্ট ইংলিশে লিখবো, সবকিছু হয়ে যাবে, আমার টেকনিক্যাল নলেজ দরকার নাই, আমার কোডিং জানার দরকার নাই। এই জন্যই মূলত সি প্যানেলের কাজ। সি প্যানেল হলো আপনার হোস্টিং এর মধ্যে যা থাকে, যেমন সার্ভার থাকে, ফাইল ম্যানেজার থাকে, ডোমেইন থাকে। যে আমি ডোমেইনটা খুঁজে বের করি, কোথায় ডোমেইন আছে, আশেপাশে। এই যে ডোমেইন, ডোমেইন থাকে, ইমেজ থাকে, ডাটাবেস থাকে, অনেক কিছু থাকে, পিএসপি থাকে, সবগুলারে সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করে। এবং দেখেন এই পিসির মতোই, আমাদের পিসিতে দেখবেন আমরা সিপিইউ 40% 50% যাইতেছে গা, তারপরে আমার যা আছে র্যাম রম সব, ব্যান্ডউইথ কিরকম, এন্ট্রি কয়টা আছে, নাম্বার অফ প্রসেস কি আছে, ডিস্ক বা আমার মেমোরি কতটুকু খরচ হয়েছে, এই সেম একটা ল্যাপটপের ভিতরে যা যা থাকে টাস্ক ম্যানেজারের ভিতরে, এই সি প্যানেলের ভিতরে সবকিছু সেমই দেওয়া আছে। এটা ওয়ান কাইন্ড অফ একটা ল্যাপটপ যেটা 24 ঘন্টা ওপেন থাকে। আশা করি সি প্যানেল সম্পর্কে আপনারা বুঝতে পারছেন যে সি প্যানেল হলে একটা কন্ট্রোল প্যানেল, যার মাধ্যমে আমি আমার হোস্টিংটা কন্ট্রোল করতে পারবো খুব সহজ ইন্টারফেসে। আমি সবকিছু বুঝবো এবং জাস্ট এক ক্লিকে আমার সবকিছু হয়ে যাবে। একটু রেসপন্স করেন কষ্ট করে। সবাই কি ঘুমায় পড়ছেন নাকি? কি সি প্যানেল ক্লিয়ার না? প্রান্ত আনমিউট করে বলো। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পারছি। সি প্যানেল থেকে কি করা যায়, আমার ফাইল গুলা ম্যানেজ করতে পারবো। ফাইল কি, আমার ওয়েবসাইটে যে ইমেজ থাকে, ছবি থাকে, এগুলাকে ফাইল বলা হয়। যে ভিডিও থাকে ওয়েবসাইটের মধ্যে, যে আমার ওয়েবসাইটে এইগুলো হচ্ছে ফাইল। এই ইমেজটা কিন্তু আমি আপলোড করছি আমার হোস্টিং এ সি প্যানেলের মাধ্যমে, ঠিক আছে। এটাকেই আমি ম্যানেজ করতে পারবো, আমার ডাটাবেস তৈরি করতে পারবো, ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। ইমেল অ্যাকাউন্ট কিরকম, আমার তো আছে সাজ্জাদ সামি @gmail.com, এটা তো সবারই আছে।
কিন্তু আমার আমার কি আছে, আমার আছে hello@sajjadsami.com, এই যে hello@sajjadsami.com সবার আছে @gmail.com, আর আমার আছে কাস্টম ভাবে আমার নাম দিয়ে আছে। ওইটা কি, আমার ডোমেইন হোস্টিং কেনার পরে হোস্টিং থেকে আমি এটা বানাইতে পারবো, এটাকে বিজনেস মেইল বলে। এটা, এই যে বিজনেস মেইল থাকলে আমরা অনেক ধরনের প্রিমিয়াম ফিচার উপভোগ করতে পারবো, যেটা আমরা @gmail.com এ পাবো না, ইয়াহু মেল বা হটমেইলে পাবো না। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হইলে আমরা পরবর্তীতে আসি ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস কি, আমি যখন ডোমেইন হোস্টিং কিনবো, আচ্ছা আমি আরেকটু যাই। আচ্ছা, এখন আমি একটা ডোমেইন কিনলাম, তারপর একটা হোস্টিং কিনলাম। এখন আমি ডোমেইনের মধ্যে .com, .net, .shop চাই নিতে পারি, হোস্টিং এর ভিতরে ক্লাউড, ডেডিকেটেড, শেয়ার চাই নিতে পারি। এই ডোমেইন আর হোস্টিং যখন আমি কানেক্ট করব, তখন আমার কাছে অপশন আসবে আমি কি সি প্যানেল নিব, না ক্লাউড প্যানেল নিব, নাকি লিনাক্স নিব, নাকি উইন্ডোজ নিব, নাকি উবুন্টু নিব। ঠিক আছে, ওই কন্ট্রোল প্যানেল আমার ডোমেইন হোস্টিং কানেক্ট করার পর, ডোমেইনের মধ্যে অনেক প্রকার ভেদ আছে, এর মধ্যে আমি .com নিলাম, হোস্টিং এর মধ্যে অনেক প্রকার ভেদ আছে, এর মধ্যে আমি ভিপিএস নিলাম। তারপরে আমার কাছে এখন অপশন আমি কি নিব, আমি কন্ট্রোল প্যানেল হিসেবে অনেকগুলো আছে, আমি সি প্যানেল নেব। আচ্ছা, এখন আমি নিলাম সি প্যানেল। এতক্ষণ তো অনেক কিছু শিখছেন, যে ওয়েবসাইট লাইভ হয়ে গেল, আমার ওয়েবসাইট দেখা যাইতেছে, এখন পর্যন্ত কিন্তু ওয়েবসাইট দেখা যায় না। এই ডোমেইন হোস্টিং কানেক্ট করার পর সি প্যানেল আছে, তারপরে আমার ওয়েবসাইট এখন পর্যন্ত লাইভ হয় নাই। এখন দরকার আমার সিএমএস। ঠিক আছে, এখন সিএমএস টা আবার কি? সিএমএস টা হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, সিএমএস এর মধ্যে বিভিন্ন সিএমএস আছে, ওয়ার্ডপ্রেস আছে, তারপরে শপিফাই আছে, ব্লগার আছে, তারপরে এই লারাভেল আছে। এগুলো হচ্ছে বিভিন্ন সিএমএস। সিএমএস দিয়ে কি করতে পারবেন, আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, ওইখানে টেমপ্লেট রেডিমেড দেওয়া থাকে, ব্যবহার করতে পারবেন, পেজ ব্লগ পোস্ট করতে পারবেন, মেনু ক্যাটাগরি ইত্যাদি তৈরি করতে পারবেন। এগুলো হচ্ছে সিএমএস এর কাজ। সিএমএস এর বিভিন্ন সুবিধা আছে, যেমন কোডিং ছাড়া আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন, কন্টেন্ট গুলো সহজে ম্যানেজ করতে পারবেন, পাশাপাশি থিম ও ডিজাইন চেঞ্জ করতে পারবেন, প্লাগইন থাকে বিভিন্ন ধরনের, প্লাগইনের সাপোর্ট নিতে পারবেন। এগুলো যদি না বুঝেন আমি পরে বলবো। জনপ্রিয় কিছু সিএমএস এর নাম যদি আমরা বলি, তাহলে ওয়ার্ডপ্রেস আছে, জোমলা আছে, দুরপাল আছে, তারপরে শপিফাই আছে, এইগুলো হচ্ছে জনপ্রিয় সিএমএস। সিএমএস এর মধ্যে একটা সিএমএস হলো ওয়ার্ডপ্রেস। এই যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস হচ্ছে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে এর মধ্যে অলমোস্ট 45% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে করা, এই সিএমএস এর মাধ্যমে করা। সুতরাং আমি বুঝাইতে পারছি যে ওয়ার্ডপ্রেস এর আসলে গুরুত্ব কতটুকু। পৃথিবীর মধ্যে যত ওয়েবসাইট আছে অলমোস্ট 45% ওয়ার্ডপ্রেস দিয়ে করা। এতটুকু কি ক্লিয়ার? আমার জানা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, আমি 45 বলছি, আসলে 45 হবে না, 43 হবে। এই 43% ইন্টারনেটের মধ্যে 43% হইলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। প্রতিদিন হাজার হাজার ওয়ার্ডপ্রেসের সাইট আসতেছে নতুন নতুন মার্কেটে, মানে সবাই বানাইতেছে, আমরাও বানাবো, আমরা প্রতিদিন 5টা 10টা করে বানাবো। আচ্ছা, ওয়ার্ডপ্রেস হলো বিশ্বের জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস। আপনার কোনো প্রকারের কোডিং এর জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে পারবেন। এখন দেখেন, আমি ডোমেইন কিনলাম, হোস্টিং কিনলাম, তারপরে সি প্যানেল নিলাম আমাদের কন্ট্রোলার হিসাবে, তারপর সিএমএস হিসাবে আমি ওয়ার্ডপ্রেস নিলাম।
যখন আমি ওয়ার্ডপ্রেস নিব, ডোমেইন হোস্টিং, এই যে সি প্যানেল আছে, সি প্যানেলে ওয়ার্ডপ্রেস যখন আমি ইনস্টল করব, তখন আমার সাইটটা আসবে ঠিক এরকম। আমার ওয়েবসাইটের মধ্যে বর্তমানে জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে, আর কিছুই নেই। এখন কিন্তু আমার ওয়েবসাইট লাইভ, মানে ডোমেইন কেনার পরে, হোস্টিং কানেক্ট করার পরে, কন্ট্রোল প্যানেল নেওয়ার পরে, ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করব, তখন আমার সাইট লাইভ। এখন ওয়ার্ডপ্রেসের জায়গায় এখানে জোমলা হইতে পারে, শপিফাই হইতে পারে, এইচটিএমএল হইতে পারে, রিঅ্যাক্ট জেএস হইতে পারে, জাভা হইতে পারে, সিএসএস হইতে পারে, পাইথন হইতে পারে, কোডিং হইতে পারে। ওইগুলো আমরা শিখাবো না, আপাতত দরকার নাই, এর বেশি দিলে বুঝবেন না। আচ্ছা, আরেকটা জিনিস জানান যে আমি কি খুব লম্বা করতেছি, খুব খারাপ লাগতেছে, নাকি একেবারে মাথার উপর দিয়ে যাইতেছে, নাকি ঠিক আছে? যেহেতু আপনারা অনেকে নতুন, এই জন্য আমি ভাঙতে ভাঙতে মানে যতটুকু ভাঙা যায় চেষ্টা করতেছি। আচ্ছা, খাতার মধ্যে আপনারা নোট রাখবেন, ডোমেইন, হোস্টিং, তারপরে সি প্যানেল, ওয়ার্ডপ্রেস, এগুলো কিন্তু আবার নেটে, গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখবেন বিস্তারিত। একটু দেখলেই দেখবেন যে একশো একশো একদম সব ক্লিয়ার। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা কি পাই? ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা প্লাগইন পাই, থিম পাই, তারপরে ওয়ার্ডপ্রেস ও এসইও ফ্রেন্ডলি, মোবাইল রেসপন্সিভ। প্লাগইন কি জিনিস? প্লাগইন হলো যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, এই সাইটটাতে যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তখন আমার দরকার, আমার ওয়েবসাইটে ধরেন এরকম একটা বাটন থাকবে, যেখানে এরকম ক্লিক করলে আমার মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব চলে আসবে। আমি ক্লিক করলে সরাসরি যে হোয়াটসঅ্যাপে চলে গেলাম, তার হোয়াটসঅ্যাপে কল বাটনে ক্লিক করলে আমার এখান থেকে সে কল চলে যাবে। এই যে একটা ফিচার, এইটা করা হয় এক একটা প্লাগইনের মাধ্যমে। এই যে এই প্লাগইনের মাধ্যমে, এই প্লাগইন ধরতে পারি একটা ফিচার। আমার এখন যদি আমি বলি, ডোমেইনটা হলো আমার বাড়ির নাম, হোস্টিংটা হলো আমার বাড়ির জায়গা, যে জায়গাতে আমি বাড়িটা করবো, এটা হলো ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং করার পর এখন আমাকে প্ল্যান করতে হবে আসলে আমি কি করব। আমি কি এই পাকা বাড়ি বানাবো না কাঁচা বাড়ি বানাবো, টিনের ঘর বানাবো? তখন আমাকে কন্ট্রোল প্যানেলটা সেট করতে হবে। সেট করার পরে কন্ট্রোল প্যানেল সেট করলাম, আমি একটা বাড়ি করলাম। তারপরে বাড়ির ভিতরে স্ট্রাকচারটা কিরকম হবে? এটা কি ওয়ার্ডপ্রেসের স্ট্রাকচার হবে, না শপিফাইয়ের হবে, না কোডিং করে হবে? যে একটা আছে ওয়ার্ডপ্রেস কিরকম, মার্কেটে লোহা বিক্রি করে, ইট বিক্রি করে, জাস্ট আমি লোহা কিনলাম, ইট কিনলাম, এই দুইটা বাদাই করলাম, সিমেন্ট দিয়া বসাই দিলাম, এই আমার বাড়ি দাঁড়ায় গেল। এটা হলো ওয়ার্ডপ্রেস। আর কোডিং কি? আমি কোডিং হলে আমি ইট কিনবো না, আমি পুকুর থেকে মাটি তুলবো, ওই মাটি দিয়ে ইটের স্ট্রাকচার দেবো, ইট পুরাবো, তারপরে আমি বাড়িতে বসাবো। আমি মাটি দিয়ে লোহা আহরণ করবো, ওই লোহা গলায়া ওটা রড বানাবো, রড বানায় তারপরে আমি বসাবো। এটা হলো কোডিং। কোডিং এর সুবিধা কি? কোডিং এর সুবিধা হইলো এখন মার্কেটে সব রড তো দরকার নাই, আমার একটা রড দরকার আছে এক হাত গিয়া তিন দিকে তিনটা মন নিবে, আরেক হাত গিয়া তিন দিকে তিনটা মন নিবে। সাপোজ আমার এরকম একটা রড দরকার, এটা তো মার্কেটে নাই। আমি যদি রড বানাইতে পারি বা একটা ইট বানাইতে পারি, তখন আমার মনের মতো করে আমি একটা ইট বানাইতে পারি, কিন্তু আমার খরচ আর সময় লাগবে বেশি। আর মার্কেটে যে ইট গুলা কিনতে পাওয়া যায়, ওইগুলো নিয়ে যদি আমি বাসা বানাই, তাহলে আমার খরচ আর সময় লাগবে কম, আমি খুব সহজে সুন্দর একটা বাসা বানায় নিতে পারবো। ওয়ার্ডপ্রেসটাই সেম, ওয়ার্ডপ্রেসটাতেই এই সেম ইট গুলা ডেভেলপাররা বানায় রাখছে আগে। এই স্টিল গুলা, এই ডিজাইন গুলা বিভিন্ন ডেভেলপাররা কোডিং করে বানায় রাখছে। জাস্ট আমার যে ডিজাইনটা ভালো লাগে বা যেটা দরকার, ওই ডেভেলপারের কাছে ওই ডিজাইনটা ডাউনলোড করে ইনস্টল করে শুরু করে দিলাম। এখন প্লাগইন কি জিনিস? আমার ঘর ঠিক আছে, আমার ঘরের মধ্যে একটা লাইট দরকার, এটা একটা ফিচার, এটা হচ্ছে একটা প্লাগইন। আমার ঘরের মধ্যে আমি এটা ইলেকট্রিক চুলা বসাবো, আমার ঘরের মধ্যে একটা জানলা সেট করবো যেটাতে আলো বাতাস আসবে, আমার ঘরের মধ্যে একটা টেবিল বসাবো, আমার ঘরটা সুন্দর ফুল দিয়ে সাজাবো। এগুলো হচ্ছে এজ এ প্লাগইন হিসেবে আমরা ধরতে পারি। যে আমার রুমের ভিতরে যে যে জিনিসগুলো আমি সাজাবো, চাইলেই, এই যে আমার ওয়েবসাইট কিন্তু ঠিক ছিল, আমার এই হোয়াটসঅ্যাপ বাটনটা কেন অ্যাড করতে হবে? এটা প্লাগইনের মাধ্যমে আমরা করছি। আমার ওয়েবসাইট ঠিক ছিল, অর্ডার নাও বাটন কেন অ্যাড করতে হবে? অর্ডার নাও ক্লিক করলে কাস্টমার এটাতে কেন ক্লিক করবে? বাই নাওতে ক্লিক করলে এই যে এখানে অর্ডার যদি করি,
তাইলে নাম ঠিকানা দেওয়ার অপশন কেন আসবে? আমি কাস্টমার এখানে অর্ডার করলে সরাসরি আমার মোবাইলে মেসেজ চলে আসবে। এটা কিভাবে করছে? সবগুলা এক একটার জন্য এক একটা প্লাগইন দরকার। প্লাগইনের বিষয়টা আমি ক্লিয়ার, যে আমার রুমের মধ্যে যখন আমি যত বেশি ফ্যাসিলিটিস যোগ করবো আমার তত বেশি প্লাগইন লাগবে। এক একটা প্লাগইন এক একটা ফ্যাসিলিটিস এর জন্য তৈরি। থিম কি জিনিস? থিম হইলো আমার দেয়াল, আমার ঘরের দেয়াল। আমি তো কোডিং ওয়ার্ডপ্রেস দিয়ে তো ইট সিমেন্ট পাইলাম, রড পাইলাম, তারপরে যে আমি উপরে যে একটা আস্তরণ দিলাম, এটা একটা থিম। এই পুরো আস্তরণে বোঝা যাবে যে এটা কি ইউরোপের বাড়ি নাকি বাংলাদেশের বাড়ি। এটা নির্ভর করে থিমের উপর। আমার থিম যখন ইনস্টল করব, এই যে এইখানে যে একটা থিম আছে, নাজমুল ফ্যাশনের যে থিম আছে, এই থেকে বোঝা যায় এটা একটা ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে? এখন বিভিন্ন ন্যাচারাল ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে আমরা দেখবো যে এগুলো একটা ন্যাচারাল বা একটা সি বিচের ওয়েবসাইট, এটা এনিমেল টাইপের ওয়েবসাইট, এনিমেল নিয়ে কাজ করে। এটা একটা ব্লগিং ওয়েবসাইট, যেমন আমি দেখাই, এটা তো একটা ই কমার্স, বিভিন্ন কেনাকাটা করতে পারবো। এটা হচ্ছে তার থিমের কারণে। এখন এই যে আখিরুজ্জামানে যদি যাই, এটা আমার একটা ওয়েবসাইট, আমি রিসেন্টলি এটা ডিজাইন করছি, আমার নেটের প্রবলেমের কারণে আসতেছে না। যাই হোক, এটাতে যদি যাই তাহলে কি, এগুলা একটা ব্লগিং ওয়েবসাইট। এটা তো আমি দেখে বুঝতে পারতেছি যে এটা ব্লগিং ওয়েবসাইট। আমার অভিজ্ঞতা কম থাকলে আমি পরে বুঝবো। এই যে এক একটার এক এক থিম, এটার একটা থিম, হোস্টিঙ্গারের একটা থিম, এই এক একটা থিম হচ্ছে বোঝায় যে আমার ওয়েবসাইট কি টাইপের ওয়েবসাইট। আর ড্রিম কেয়ার আইডিয়া ওয়েবসাইটে কোথায় গেল? এটা একটা সার্ভিস বেসড ওয়েবসাইট বা একটা পোর্টফোলিও বেসড ওয়েবসাইট। এগুলা নির্ভর করে থিমের উপর। থিম হলো আমার পুরা রুমের স্ট্রাকচারটা বলে দিবে থিম। আমি কিরকম আস্তরণ দিব উপরে, কিরকম ফিনিশিং দেব, কিরকম কালার হবে, এগুলো থিমের কাজ। প্লাগইনের কাজ হলে আমার রুমের ভিতরে চেয়ার থাকবে না টেবিল থাকবে, লম্বা লাইট থাকবে না ছোট লাইট থাকবে, আমি কি ফুল দিয়ে সাজাবো নাকি ইট পাথর দিয়ে সাজাবো, মানে রুমের ভিতরে যে ছোট ছোট জিনিস, আমার ওয়েবসাইটের ভিতরে যে ছোট ছোট জিনিস, এটা হলো প্লাগইনের কাজ। আর আমার ওয়েবসাইটের যে দৃশ্যমান, ওয়েবসাইটের যে একটা চেহারা সামগ্রিক, আমি যে একটা মানুষ দেখতে যে বোঝা যায় আমি মানুষ, এটা হলো থিমের কাজ। তারপরে আমার চুল সাদা, এটা হলো প্লাগইনের কাজ। আমার চোখের আইব্রো মানে সুন্দর, এটা প্লাগইনের কাজ। আমার নখ সুন্দর বা আমার একটা হাত নাই, এটা প্লাগইনের কাজ। আমি বুঝাইতে পারছি আমার এক হাতে ক্ষমতা বেশি, এটার প্লাগইনের কাজ। কিন্তু আমি দেখতে যে একটা গরু না, আমি দেখতে যে একটা মানুষ, এটা থিমের কাজ। একটা গরু দেখতে যেরকম গরু, এই গরুর যদি থিম বলি তাহলে এটা গরু। এই প্রাণীটার থিম হলে একটা গরু, এই কারণে হ্যাঁ গরুর মতো দেখতে। কারণ তার যে দুইটা চোখ আছে, এক্সট্রা ফ্যাসিলিটি, চোখ দিয়ে সে দুই দিকে দেখে, এটা একটা প্লাগইনের কাজ। দুইটা কান আছে, ওইটা যে মানে দুই দিক দিয়ে শুনে, এটা একটা প্লাগইনের কাজ। আমি বুঝাইতে পারছি থিম আর প্লাগইন, এর থেকে তো আসলে ভাঙ্গে আর বোঝানো সম্ভব না। একটু বলেন তো, আচ্ছা কার কি প্রবলেম হইতেছে? আমি ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসে আসি বর্তমানে। ওয়ার্ডপ্রেসে এটা কি দেখা যাইতেছে সবার? একটু দেখান তো, একজনের বলতেছে ডিসপ্লেটা আসে না। একটু লেখেন, কষ্ট করে একটু লেখেন সবাই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখন আমাদের মেবি হয়তো আর 10-20 মিনিট ক্লাস হবে। এই বিরতি দেওয়া দরকার নাকি 10-15 মিনিটের ভিতরে শেষ করে দিন? যেহেতু সময় অলমোস্ট অনেক হয়ে গেছে। একটু জানান, সবার মতামত একটু জানান, না ঘুমায়া একটু জানান। সবাই একটু লেখেন যে ক্লাসটা কি বিরতি দেওয়া দরকার নাকি একবারে শেষ করে দিলে ভালো হয়। আচ্ছা, আরেক দুইজন লেখেন। আপনারা তো আছেন কিনা জানি না, কারো তো কোনো রেসপন্স পাইতেছি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। থিম তো বুঝাইতে পারলাম। আমি যখন ওয়ার্ডপ্রেসটা আমার এখানে ইনস্টল করব, তখন আমাকে আগে থিমটা নির্বাচন করতে হবে। থিমটা নির্বাচন হইলে তারপরে আমি প্লাগইনটা নির্বাচন করব। থিম নির্বাচন হইলে প্লাগইনে যাব, প্লাগইনের পরে আমি ডিজাইনে যাব। আমার এই যে এতগুলা ডিজাইন, এটা কিন্তু একটা প্লাগইন দিয়ে করা, মানে একটা প্লাগইনের ভিতরে ঢুকে ডিজাইন করতে হয়। এইগুলা কিন্তু প্লাগইনের ভিতরে ঢুকে ঢুকে করতে হয়।
আর এসইও ফ্রেন্ডলি কি, গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগল একটা ওয়েবসাইট, মাইক্রোসফট ইটস একটা ওয়েবসাইট। গুগলের কাজ কি, গুগল হইলো দায়িত্ব নিছে যে আমি মনে করো সবার বড় ভাই, তোমাদের যত ওয়েবসাইট আছে তোমরা সিরিয়ালে দাঁড়াও, আমি তোমাদেরকে র্যাঙ্কিং অনুযায়ী ভাগ করব। যার লেখা ভালো, যার লেখা খুব কাজে লাগে তাকে আমি আগে দিব, যারটা কাজে কম লাগে তারটা আমি পরে দিব। যেমন আমি বলি কি দিব, দেই ভালো, না ভালো চিন্তার দরকার নাই, লিখি ডিজিটাল মার্কেটিং। আমি কিন্তু একটু ফ্রেন্ডলি কথা বলতেছি যে কারণে মানে প্রফেশনাল লাগতে নাও পারে, কেউ একটু মাইন্ড করেন না, কারণ আপনাদেরকে আসলে মানে একবারে বোঝাইতে গেলে এভাবে কথা বলতে হবে, প্রফেশনালিজম ধরে রাখলে কথা অনেকে বুঝবেন না। দেখেন ডিজিটাল মার্কেটিং সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসছে ওটা হচ্ছে কোর্সেরা, ওর একটা লার্নিং প্ল্যাটফর্ম। পরে আসছে প্যাটার্ন, তারপরে ফ্রোপস, তারপরে মেইলচিপ, তারপরে অ্যাডোবি বিজনেস। এতে আমরা কি বুঝতে পাই, আমি অ্যাজ এ ভিজিটর হিসেবে যখন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার কোনো তথ্য জানা লাগবে, তখন আমি গুগলের ভিতরে গেলাম বা মাইক্রোসফট বিং এর ভিতরে গেলাম, ওরা আমাকে সিরিয়ালি দিল যে পিয়াস একটা লিখলো, জাস্ট খালি কিছু ডিজিটাল মার্কেটিং হেডলাইন দিছে, ভিতরে লিখে দিছে গরুর রচনা। এখন ডিজিটাল মার্কেটিং এর কথা জানতে আসে তো গরুর রচনা আমার দরকার নাই, ওই কাজগুলোই করে বিভিন্ন সার্চ ইঞ্জিন, ওরাও একটা ওয়েবসাইট, মাইক্রোসফট বিং বা গুগল ওরাও একটা ওয়েবসাইট। ওদের কাজ হলো ওরা র্যাঙ্কিং করে, ওই সার্চ ইঞ্জিন অপটিমাইজ, একে বলা হয় এসইও। এই যে তার এসইও ভালো, এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজ। এই যে একটা সার্চ ইঞ্জিন বিং, মাইক্রোসফট বিং, এই বিং ইঞ্জিনের মধ্যে ওই বিং এর চোখে ও ভালো, সব থেকে ভালো, ওই কারণে ওরে এই কিওয়ার্ডে সবার উপরে রাখছে। ডিজিটাল মার্কেটিং লিগে কেউ সার্চ দিলে ও সবার উপরে আসে, মানে বিং এর চোখে ও ভালো, তার মানে ওর এসইও ভালো, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা ভালো, তারপরে ওর ভালো, তারপরে ওর ভালো। ওয়ার্ডপ্রেসে যদি আমরা সাইট করি তাহলে আমাদের একটা সুবিধা হবে, বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলাতে আছে, বিং আছে, গুগল আছে, ইয়াহু আছে, ডাকডাকগো আছে, ওদের মধ্যে সার্চ ইঞ্জিন গুলাতে আমারে সবার উপরে দেখাবে। আমি বুঝাইতে পারছি, সার্চ ইঞ্জিন গুলোতে আমাকে প্রাধান্য দেবে। কোডিং করলে অনেক সময় এসইওটা ভালো হয় না, ওয়ার্ডপ্রেসে আলাদা প্লাগইনই আছে এসইও করার জন্য, প্লাগইনে এসইও করলে দেখা যাচ্ছে আস্তে আস্তে র্যাঙ্কিং এ সবার উপরে উঠে পড়বো আমি ভালো কাজ করলে। তারপরে মোবাইল রেসপন্সিভ, কোডিং করলে আমি পিসিতে কোডিং করলাম, পিসিতে খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু মোবাইলে গিয়ে আমার কাজ করে না। সাপোজ এটা যদি আসি মোবাইলে কিরকম, আচ্ছা এটা কিন্তু মোবাইলে মোটামুটি ভালো হয়েছে, অনেকগুলো দেখবো যে এটার ভিতরে এটা ঢুকে রয়েছে, এটার ভিতরে ওইটা ঢুকে রয়েছে, ভালো আসে না। ওয়ার্ডপ্রেসে কাজ করলে মোবাইলের ইয়াটা খুব ভালো আসে, মোবাইলের ভিউটা খুব ভালো আসে। আমি আজকে যে দুইটা ল্যান্ডিং পেজ আপনাদেরকে পাঠাইলাম, ওয়ার্ডপ্রেসে করছি, মোবাইল রেসপন্সিভে বললাম যে সবাই চেক করেন, আশা করি মোটামুটি মোবাইলে ভালো দেখা গেছে। এই মোবাইল রেসপন্সিভটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা যায়। এগুলো মানে অনেক ফ্যাসিলিটিস থাকে, এর মধ্যে 3-4টা পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করছি। এখন লাইভ আমি একটু দেখাই, যদি দেখেন আমরা একটু লাইভ ডেমো দেখবো, ওকে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা লাইভ ডেমো দেখবো। সাপোজ ধরেন আমি ঢুকলাম hostinger.com, আমার নেট স্লো। আচ্ছা যাই হোক, লাইভটা আমি রেকর্ডেড দিয়ে দিব, নেট স্লো, কিছু করার নাই, ঠিক আছে? লাইভ হলো আমরা আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে দিব। আমি একটা ডোমেন সার্চ করব, ডোমেন সার্চ করার পর হোস্টিং কোম্পানি থেকে ডোমেন কিনবো, হোস্টিং কিনবো, তারপর সিপিএনএল এর নেভিগেশন নিব, তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনশাআল্লাহ কালকে এই ক্লাসটা হবে। এখন আসেন আমরা মোটিভেশনাল কিছু গল্প শুনি। যখন ইন্টারনেট আবিষ্কার হয়, চীনের মধ্যে তো আর ইন্টারনেট ছিল না, তখন জ্যাকমা বলছিল যে চীন একদিন ইন্টারনেটের দিক দিয়ে অনেক মানে আগায় যাবে, পাশাপাশি তারও একটা অবদান থাকবে।
সে কিছু করতে চায় ইন্টারনেটের মাধ্যমে। দেখেন তার এই প্রথম দিকে যে পরিবর্তনটা সে গ্রহণ করছে, সে চাইছে যে ইন্টারনেট যখন চীনে আসবে তখন সে কিছু একটা করতে চায়। আজকে তার আলিবাবা যে কোম্পানি, চীনের মধ্যে সব থেকে বড় কোম্পানি আলিবাবা। ইন্টারনেটের শক্তি কাজে লাগায়া আলিবাবা চীনের সব থেকে বড় ই কমার্স ওয়েবসাইট। ঠিক আছে, সুতরাং ইন্টারনেটের যদি আমি প্রপার ওয়েতে ইউজ করতে পারি তাহলে আমার অনেক অনেক বেনিফিট আছে। যেমন বাংলাদেশের অনেক তরুণ আছে যারা যে 1000-2000 টাকা দিয়ে একটা ডোমেইন কিনে একটা ওয়েবসাইট বানায় মাসে লাখ লাখ টাকা কামাইতেছে। অ্যাভেলেবেল আছে, আমাদের আশেপাশেই আছে। আচ্ছা, এখন আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে, একটু হোমওয়ার্ক গুলো একটু লেখেন। হোমওয়ার্ক গুলো একটু লেখেন। প্রথমত হলো ডোমেইন নাম আপনারা সার্চ করবেন। ঠিক আছে, গুগলে ডোমেইন কি, ডোমেইন কি এগুলো তো জানেন, ডোমেইন হোস্টিং কি। আপনারা দেখে নেবেন যে ডোমেইন হোস্টিং এর কোম্পানি গুলা কারা কারা, তারপরে ওই ডোমেইন হোস্টিং কিভাবে কিনতে হয়, নামগুলা কিভাবে সার্চ করতে হয়, এগুলা করবেন। আর ওয়েবসাইট তৈরি যেহেতু আজকে দেখাইতে পারতেছি না, ইনশাল্লাহ কালকে এটা দেখাবো। আচ্ছা, এখন হইলো আপনার সফলতার যাত্রা। ওয়েবসাইট শুধু জানার জিনিস না, আজকে শুরু করলে আগামী দিনে হয়তো আপনি উদ্যোক্তা হইতে পারবেন, আপনি কাজে লাগাইতে পারবেন, আপনি ভালো সার্ভিস দিতে পারবেন। আপনার জীবনের লক্ষ্য ঠিক করুন, প্রতিদিন কাজ করুন, ফলাফল আসুক বা না আসুক আপনার কাজ হবে এই প্রক্রিয়াটাকে ভালোবাসা। আমি যে প্রক্রিয়াটা শিখাইতেছি এই প্রক্রিয়াটাকে ভালোবাসতে হবে। মনে রাখবেন, গাছ লাগানোর সাথে সাথেই ফল দেয় না, ধৈর্য ধরে একে যত্ন করুন, জ্ঞান দিয়ে পরিচর্যা করুন, সফলতা আসবে ইনশাল্লাহ। আমি আশাবাদী যে আপনারা সকলেই সফল হবেন, এবং আমি অত্যন্ত আনন্দিত এইটা ভেবে যে আপনাদের সফলতার যাত্রায় আমি আপনাদের সাথী হইতে পারবো। এটা আসলে আমার জীবন অনেক বড় পাওয়া, যে আমি জীবনে কতটুকু করতে পারছি জানি না, কিন্তু আমার মাধ্যমে যখন আমি একজনকে কিছু একটা শিখাইতে পারবো, নিজেকে আসলে ধন্য আহ মনে করব। কারণ জ্ঞান নিজের কাছে রাখলে আসলে পারে না, আমি যখন এটা বিতরণ করবো তখনই আমার জ্ঞান বাড়বে। এবং আপনাদের যেরকম অনুপ্রেরণা থাকে শিক্ষার প্রতি, আমারও কিন্তু ভালো লাগা থাকে, এক্সাইটমেন্ট থাকে যে আমি আপনাদেরকে প্রপার ওয়েতে শিখাইতে পারবো। আচ্ছা, আমার দেখা যাইতেছে? জি, ঠিক আছে, আমার মুখ টুক ব্যথা হয়ে গেছে আজকে লেকচার দিতে দিতে। অনেক বড় লেকচার দেওয়া লাগছে, এত বড় লেকচার কারণ দেই নাই তো, পানিও নিয়ে বসে নাই, একটু পানি খাবো। আজকে তো অলমোস্ট ক্লাসটা অনেক বড় হইলো। রেকর্ডিংটা আমি অফ করে দেই। আচ্ছা, একটু পরে অফ করে, আমি একটু জানি যে আপনাদের আসলে কার কি কোয়েশ্চেন আছে। বলেন মোশারফ ভাই, যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে শর্ট একটু বলেন, আমরা ইনশাল্লাহ শেষ করে দিব 5 মিনিটের ভিতরে। মোশারফ ভাই, আপনি একটু আনমিউট করে একটু বলেন আজকে কি বুঝতে পারলেন, কি বুঝেন নাই, কি নোট করলেন, কি কোয়েশ্চেন আছে। মোশারফ ভাই আছেন আপনি না ঘুমাইতেছেন? আচ্ছা, আমি এই জন্যই বলি যে ভাই ক্লাসে আইসা আপনারা ঘুমায়েন না। ও আচ্ছা, আছে তা আপনি আনমিউট করে কথা বল। মোশারফ ভাই, হতাশ আমি। কোন তো এই যদি ভাই ডিজিটাল মার্কেটিং অবস্থা, আপনি আনমিউট করে কথা কন। আচ্ছা ইয়া তুমি আনমিট করতে পারবে কিনা দেখো, এনে কি বুঝতেছে না। আচ্ছা, সমস্যা নাই, রুমে নয়েজ থাকলে। আর সৈকত বল, কি অবস্থা, কতটুকু বোঝা গেল, কি বোঝা গেল না, কি নোট করলাম, কি নোট করতে পারলাম না? না, মোটামুটি ক্লাস পুরোটাই ক্লিয়ার হয়েছে, অনেক বিস্তারিত ভাবে বোঝানো হয়েছে, তেমন কোনো ঘাটতি নাই আপাতত ইনশাল্লাহ।
আচ্ছা, শেষের কথাটা বুঝি না, আমার একটা কল আসছিল। না, বলতেছি মানে তেমন কোনো ঘাটতি নাই ইনশাল্লাহ, মোটামুটি খুব বিস্তারিত ভাবেই বোঝা গেছে ক্লাস, সমস্যা নেই। এখন ওয়েবসাইট সম্পর্কে প্রপার ধারণা আছে হুম হুম। যে একটা ওয়েবসাইট কি, কিভাবে কাজ করে? জি জি। আচ্ছা, সবকিছু তোলা হয়েছে যে তুলছি, যে মোটামুটি? গুরুত্বপূর্ণ। পুরোপুরি তুলতে পারি না, আমি জানি। না, আচ্ছা, এখন যদি না লাইভে থাকার সময় যদি নোট করি তাইলে আবার ক্লাসে মনোযোগ কম থাকে। না না, এই বলি নোটের কিছু শর্ত আছে। নোট করব জাস্ট যখন ওয়েবসাইট নিয়ে চলতেছে কথাবার্তা, তখন জাস্ট লিখে দিব শুধু ওয়েবসাইট, শুধু ডোমেন, শুধু হোস্টিং। পরে আমি এআই বা গুগল বা ইউটিউব থেকে ওটা নিয়ে বিস্তারিত নিয়ে নেব। প্রতি লাইন করে লেখা সম্ভব না, হুম। কিন্তু পয়েন্ট গুলো যদি আমি না লিখি, পরে ওই পয়েন্ট আকারে ধরে ধরে আসলে পরে আমার জানা হয় না। আর যেহেতু এটা পরবর্তীতে ইনকামের সাথে রিলেটেড, সুতরাং ভাই যদি আপনি মিস করেন আপনার দোষ, আমার কিছু করার নাই। আমি আপনার পরে আরো 5 জন যে দিয়া ক্লাস মানে কোর্স করে আরো 2 জনের বের করে নিয়ে আসবো। সুতরাং আপনি গুরুত্ব দিলে দেন, নাইলে আমার তো আর কিছু করার নাই। আমি তো আমার সর্বস্ব দিতেছি, আমার এই যে কাস্টমারে ফোন দিতেছে, আমি মোবাইল টোবাইল বন্ধ, এরপরও টুকের আগে ফোন চলে আসতেছে। ঠিক আছে, আমি টিপু, তো সর্বোচ্চ না। আনমিট করে একটু কথা বলছো, পারলে রুম থেকে বাইরে যাও, এখন তো আর ভিডিও নাই। আচ্ছা সৈকত, মিউট করো। ইরফান, ইরফান একটু কষ্ট করছে, ইরফানের কিছু বলার আছে, কোনো প্রশ্ন আছে? না না, বুঝছি সবকিছু। ওই থিমের অংশটাতে এসে আমার একটু নেট কানেকশন চলে গেছিল আর কি, কারেন্ট গেছিল। তো আমি আবার রেকর্ডিংটা দিলে দেখে নিবো, সমস্যা নাই। আগে সবগুলাই আচ্ছা, বুঝছি, এর শেয়ার হোস্টিং, পাশাপাশি বিপিএস, ডেডিকেটেড। আমরা এই গুগলে সবকিছু সার্চ করে দেখে নিব ব্যক্তিগতভাবে। জি জি, দেখে নিবো সবগুলাই আবার একবার একবার করে সবগুলাই সার্চ করে দেখ। আচ্ছা, ইরফানকে আমি মিউট করে দিলাম। ক্লাস একবার সবাই দেখবেন, সবাই কিন্তু ক্লাস কিন্তু দেখেন নাই আমি জানি। আবার প্রতিবেলা ক্লাস একবার করে রিভিশন দিবেন, আর যে বিষয়গুলো বুঝেন না সার্চ করে দেখে নেবেন। পিয়াস সরকার বলেন, প্রশ্ন বলেন, কারো কোনো প্রশ্ন নেই? এত ভালো মেন্টর হলে তো বিপদ। না না, আমার তো কোনো প্রশ্ন নাই, কিন্তু ওই সি প্যানেলের পরে যে কিভাবে লগ ইন করতে হয় একটা বিষয় মনে হয় আলোচনা করা হয়েছিল, ওই সময় আমার একটা ফোন আসছিল, পরে আমার নেট কানেকশন চলে গেছে, বিষয়টা বুঝতে আচ্ছা, পারছি। ওইগুলো বিস্তারিত আলোচনা করি নাই, জাস্ট বেসিক। এগুলো পরে আবার বিস্তারিত ক্লাস হবে। কোনো প্রশ্ন আছে? না না, তাহলে কোনো প্রশ্ন নেই। হাসিনা তানজিন বলেন, আপনার কোনো প্রশ্ন আছে? 75% ক্লাস বুঝতে পারছেন, তাহলে তো 25% আমার ব্যর্থতা রয়ে গেল। 3 পৃষ্ঠা নোট করছি। আচ্ছা, এত নোট করলে আবার ক্লাসের এই 75% আসবে? 100% নিতে হলে নোট করতে হবে সর্বোচ্চ আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা। ওই জাস্ট খালি নামগুলা নোট করতে হবে। যেহেতু আমি রেকর্ডিং দিব, আর নামগুলা থাকলে পরবর্তীতে ইউটিউবে 3 মিনিট 5 মিনিটের করে টিউটোরিয়াল আছে, প্রতিটা টপিকের টিউটোরিয়াল আছে। প্রতিটা টপিকে 1 থেকে 2টা টিউটোরিয়াল দেখলে আমি ওই জগতের এক্সপার্ট আপাতত। আর টেকনিক্যাল গুলো শেখানোর জন্য তো আমি আছি। ঠিক আছে, ধন্যবাদ। প্রান্ত, বলো কি অবস্থা তোমার? প্রান্ত, শিওর ঘুমাইতেছে? আরে ঘুম।